বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গটা নিয়ে শুরু করছিলেন। তার ফেরায় রাজনীতিতে কি পরিবর্তন হবে, বিএনপিতে কি পরিবর্তন হবে? আপনি আসলে বিএনপির একদম ভেতরের মানুষ, আবার বাহিরেরও মানুষ, বিএনপির শুভাকাঙ্ক্ষী আবার সমালোচকও। শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কি প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন। কারণ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য না, উনি নির্বাচন দেওয়ার জন্য আসেনও নাই, এবং উনি নির্বাচন দিবেনও না। না দেওয়াটা কোনো অন্যায় হবে না। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন? দেশমাতা খালেদা জিয়া হবে, এবং উনিও হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করার কিছু নাই। এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না। প্রশ্নগুলো তো অবান্তর, এই প্রশ্নগুলো তো অবান্তর, অপ্রাসঙ্গিক, উদ্দেশ্য প্রণোদিত। না, আমি রাজনীতিবিদরা যদি পাবলিক প্রশ্ন ফিগার, করি আমরা তো যে প্রশ্ন আপনি করবোই। সুন্দর হয়ে, যদি প্রশ্ন করি আপনি টেলিভিশনে আসছেন, আপনার স্বামী সন্তান স্ত্রী আছে, আপনি সুন্দর হয়ে সাজ্জে আমার সামনে কেন আসেন? এই জবাবটা কি দিবেন? এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না? আপনি তারেক রহমান কি করে চলে, এই প্রশ্ন করার মতো আপনার অভদ্রতা কোথায় পেলেন? আমি এটা শুধু তারেক অশালীন, রহমানের কথা বলি নাই কিন্তু, অপমানজনক। মেজর আখতারুজ্জামান, আমি আপনি তাই বলছি বলছেন, আপনি রাজনীতিবিদরা তাই কিভাবে বলছেন চলেন। তারেক। আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন, সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন, যেটা একটা পার্মানেন্ট বহিষ্কার আমি হয়ে বসে গেল? একটাই কথা বলছি, যে আপনি যে আন্দোলন করতেছেন না, আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে। তো হয়েছে না জুতা পেটা? এখন খাইছেন না জুতা পেটা? এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো, তা আজকে পোলাপান এই দেখাইতে পারতো এটা? আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইয়া? প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই, এই সময়ের পালস অফ পলিটিক্স। অবশেষে চিকিৎসা শেষে দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কি পরিবর্তন আসবে বিএনপিতে, সার্বিক রাজনীতিতে? কার কাছে যাবে বিএনপির নেতৃত্ব? দেশ কেমন চালাচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার? সরকার কোনো আলোচনা ছাড়া কেন সিদ্ধান্ত নিল মিয়ানমারকে মানবিক করিডোর দেবার? এই আলোচনা ছাপিয়ে কেন আসছে নারী সংস্কার কমিশন বাতিলের আন্দোলন? অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠছে তা সফল হবে? শেখ হাসিনা কি পারবেন দেশে ফিরতে? এমন সব প্রশ্ন নিয়ে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আজ আমার সাথে আছেন বিএনপির সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। মেজর আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছে অনেকগুলো বিষয়ে কথা বলতে চাইবো, আপনার কাছে কথা বলতে চাইবো বর্তমান রাজনীতি প্রসঙ্গে, বিশেষ করে বিএনপির যে অবস্থান, বেগম জিয়া ফিরছেন সেই প্রসঙ্গটি আনতে চাইবো, কথা বলতে চাইবো অন্তর্বর্তী সরকার, মানবিক করিডোর, অনেকগুলো বিষয়। আমি শুরু করি যে 5ই আগস্টের পর 9 মাস হয়ে গেল। এই নতুন বাংলাদেশ কেমন আছে? এই নতুন বাংলাদেশে আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনাকে, আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে, বিশেষ করে আপনারা যারা বিদেশে আছেন তাদেরকে তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। আসলে কথাটা কেমন হলো, ফিরছেন মানে কি? বাড়ি থেকে কেউ গেলে ফিরে আসা মানে কি? উনি তো গেছেন, উনি ফিরে আসার জন্য গেছেন। দেশমাতা খালেদা জিয়া ফিরে আসবেন চিকিৎসা করে, এটাই তো স্বাভাবিক। এটা তো কোনো নিউজ না, এটা তো নিউজ হতে পারে না। ফিরে আসবেন এবং কালকে আসবেন, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, আচ্ছা, অশেষ রহমত। এটাই যদি আপনি এবং প্রসঙ্গটা প্রথমে তোলেন, তাহলে তিনি ফিরে আসবেন এটাই স্বাভাবিক, তারেক রহমান ফিরে আসবেন এটাও স্বাভাবিক হবার কথা ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেল, তিনিও তো ফিরছেন না। অতএব এইটা প্রসঙ্গটা নিউজ হতেই পারে, বেগম জিয়া ফিরছেন একদম হ্যাঁ, সুনির্দিষ্ট তারিখ বেগম ধরে। জিয়া ফিরছেন এইটা নিউজ আপনি করতে পারেন, আর তারেক রহমান ফিরছেন না এইটা বরং বড় নিউজ করতে পারেন। এখন প্রশ্ন হয়েছে, দেশমাতা খালেদা জিয়া বিদেশে গিয়েছিলেন অনেক অনেক কষ্টের বিনিময়ে, অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে, মৃত্যুর দ্বার প্রান্তে থেকে 2-3 বার তো প্রায় মারা যাচ্ছিলেনই। বিদেশ থেকে চিকিৎসক আনে, চিকিৎসা করা হয়েছে। শেখ হাসিনা তার চূড়ান্ততম প্রতিহিংসা কাকে বলে, কি প্রকার, সেটা দেশমাতা খালেদার উপর দেখিয়েছেন। আমি শেষ পর্যন্ত ওনার সঙ্গে দেখা করেছি, নিজের দলের অস্তিত্বকে বিকিয়ে দিয়েও দেখা করে অনুরোধ করেছিলাম। ওনার সঙ্গে কথা বলেছিলাম লাস্ট 13ই জুলাই। বলেছিলাম যে আপনার আর কত প্রতিশোধ নেবেন এবার, এখন দেখেন। কিন্তু উনি শুনলেন না। তো 1 মাসের মধ্যে এখন উনি শিকার হয়ে গেলেন প্রতিশোধের। এখন উনার উপরে কত প্রতিহিংসা যাবে আল্লাহ জানে, সেটা আল্লাহ বলতে পারবেন। তবে আমার মনে হয় দেশমাতা খালেদা জিয়ার প্রতি অত্যাচার করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, ওনাকে যে নির্মম কষ্ট দিয়েছে, সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না, এবং এটা করা উচিত হয়নি।
শেখ হাসিনার করা উচিত হয় নাই। উনি এই যে কাজটা করেছেন তার মাসুল ওনাকে দিতে হবে, এবং দিচ্ছেন এবং শুরু করেছেন। দেখেন, অপরাধ তো বেশি করা দরকার পড়ে না। মানুষ তো 1000 মার্ডার করলেও একবার ফাঁসি হবে, আর একটা মার্ডার করলেও একবার ফাঁসি হবে। এখন প্রশ্ন হয়েছে যে আজকে দেখেন উনি তো মাসাল্লাহ আজকে যা দেখলাম এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন, অনেক ভালো স্বাস্থ্য, অনেক ভালো শরীর, অনেক ভালো। উনি আসতেছেন এবং বাংলাদেশে আসবেন। এসে উনি এই দেশের হাল তো ধরার চেষ্টা করবেনই, কারণ দেশটা যখন একটা বিপর্যয়ের মুখে আছে, আপনারা অনেকে সন্তুষ্ট না দেশ যেভাবে চলতেছে। কাজে সেখানে একটা রাজনৈতিক অস্তিত্ব তো টিকাইতে হবে। এখন দেশমাতা খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের রাজনীতির অস্তিত্ব তো চিন্তা করা যায় না, কারণ সবাই একযোগে নেমেছে বিরাজনীতিকরণ করার পিছনে, এবং বিরাজনীতিকরণের জন্য ছেলেদেরকে উস্কে দেওয়া হচ্ছে। একবারও ছেলেরা ভাবতেছে না যে আজকে যদি বিরাজনীতিকরণ করা হয় তাহলে এই ছেলেদের ভবিষ্যৎ কি, তারা কি করবে? তাহলে তাদেরকে তো বিসিএস যেতে হবে, সরকারি কর্মচারী হতে হবে, তাদেরকে গিয়ে আমলা হইতে হবে, বা বিভিন্ন বিদেশি কোম্পানিতে গিয়ে এনজিওতে চাকরি করতে হবে। তারা এনজিওতে চাকরি করে বা আপনাদের মতো বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করে, অড জব বলেন, এই জব বলেন, সেই বজ বলেন, আপনারা করে হোটেল বেড়াগিরি করে আসা বাংলাদেশের হয়ে যান গা মন্ত্রী। তো এখন তো দুর্ভাগ্য, তখন আমাদের তো কিছু বলার নাই। ওখান থেকে তো যদিও আপনারা সবাই বিদেশে এসে হোটেলে বেয়ারাগিরি বা অর্জব করেন না জনাব আখতার, যেমন আপনি ভালো সবাই জানেন। মিলে সবাই মিলে তো কথা না, একজন করলে সবাই করা হয়, সবাই করলে আবার একজন হয় না। ওখানে ধরেন কিনা সার্টিফিকেট নিয়ে অনেকে আসেন, আইসা পিএইচডি দেখান, অনেক কিছু দেখান। আমরা জানি না কোন কোন ইউনিভার্সিটিতে, কারণ আমি তো আমার নিজেদের ছেলে মেয়েদের পাঠিয়ে দেখেছি, লাখ লাখ টাকা পাঠিয়ে দেখেছি লিগাল বলতে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে। কই লেখাপড়া তো কমপ্লিট করাতে পারি নাই। ভালো ভালো ইউনিভার্সিটিতে দেখছি তো কি কঠিন। আর এখন দেখতেছি যে সবাই তো পিএইচডি নিয়ে চলে আসতেছে, আর পিএইচডি ঢাকা শহরে দেওয়া শুরু হয়ে গেছে। এখন এখন তো পিএইচডিতে ফার্ম গেটে পাওয়া যায়, ফার্ম গেট থেকে পিএইচডি পাওয়া যায়। এখানে গড়ে উঠছে পিএইচডি দেওয়ার, নীলক্ষেত থেকে পিএইচডি পাওয়া যায়, কারণ কপি পেস্ট করলেই তো হয়ে যায়। আর শিক্ষকরা তো এখন ওই খাতা দেখেন না, শের ধরে দেখেন। এখন দেখেন আঁকাঝুঁকা আছে কিনা খাতার মধ্যে, আঁকাঝুঁক ব্ল্যাঙ্ক না হলে হইলো, কালি ফরাইছে কিনা, তাহলে নম্বর দিয়ে দিচ্ছে। এই তো শিক্ষা ব্যবস্থা। কাজে সেখানে যে অত্যাচার অনাচার অবিচারগুলো উনি চালিয়ে গেছেন, এখন এখানে তো তাদের বিচারটা কে করবে? এই ছেলেগুলা কি করে এই রাজনীতিতে আসবে? এই বিরাজনীতি করার চক্করে তারা পড়ে গেছে। এই ছেলেগুলো তো একবারে, বিরাজনীতিকরণের চক্করটা আসলে কে চালাচ্ছেন? এটা চালাচ্ছেন বর্তমান সরকার। যারা চালাচ্ছেন, যে ষড়যন্ত্রকারীরা সফল হয়েছেন তারা চালাচ্ছেন। তারাই তো 1 - 2 - 3 - এগুলা ফর্মুলা নিয়ে আসছেন। এই বিরাজনীকরণ করার পিছনে এই ছেলেদেরকে উস্কে দেওয়া হয়েছিল। আজকে ছেলেগুলা ভবিষ্যৎ কি, তারা কি করবে? তারা কিভাবে রাজনীতিতে আসবে? তারা দেশ শাসনে কিভাবে আসবে? এই পরিবর্তনটা হতে হবে, আজ হোক কাল হোক, পরিবর্তন তো হবেই। আমার ডক্টর ইউনূস তো আর চিরঞ্জীব না, উনাকে তো আমরা দুদিন আগে ওর পরে হারাবই। উনি আজীবন থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আজীবনও তো একটা সীমা আছে, এটারও তো একটা সীমারেখা আছে। তো কাজে তারপরে কি আসবে? তারপরে কি যে কেউ বসে পড়তে পারবে চেয়ারে? এত সহজ, এতই সোজা? জি, সবাই আজকে এই বিনা বাক্যটা ব্যাকরণে, স্পষ্ট হলাম যে বিরাজনীতিকরণের চেষ্টা করছে বর্তমান সরকারের মধ্য থেকে চেষ্টা করেন। আমরা বহুবার বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকেও শুনেছি বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে, মাইনাস করার চেষ্টা হচ্ছে। 11-এর কথা মনে পড়ে, এই প্রসঙ্গগুলো শুনেছি, এটি স্পষ্ট হচ্ছে। আপনি বলছিলেন খালেদা জিয়া বেগম, মানে বেগম খালেদা জিয়া দেশে ফেরার প্রসঙ্গটা নিয়ে শুরু করছিলেন। তার ফেরায় রাজনীতিতে কি পরিবর্তন হবে, বিএনপিতে কি পরিবর্তন হবে? আপনি আসলে বিএনপির একদম ভেতরের মানুষ, আবার বাহিরেরও মানুষ, বিএনপির শুভাকাঙ্ক্ষী আবার সমালোচকও। সেই অর্থে আপনার কাছ থেকে হয়তো একটা পরিষ্কার চিত্র পাবো। বিএনপির শুভাকাঙ্ক্ষী, কিন্তু বিএনপির ভিতরে মানুষ না। এখন তো বিএনপি না, আমি তো আমার অস্তিত্বই নাই বিএনপিতে। দীর্ঘদিন বিএনপির বিএনপি ভেতরের মানুষ দেবো ছিলেন, না, আমি এমপি আছি হয়েছেন। বাস, ঠিক আছে। আমার মন মানসিকতার মধ্যে বিএনপি। দেশমাতা খালেদা জিয়া কালকে 10টা, 10:30, 11টার মধ্যে বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের রাজনীতির পরিবর্তন হয়ে যাবে, একদম আমূল পরিবর্তন হয়ে যাবে। পুরা জিনিসটা রাজনীতিকরণ হয়ে যাবে। আর অরাজনৈতিক ব্যক্তিদের কালকে 10টা 11টার পর থেকে দেখবেন তাদের বক্তব্য আর আসবে না। উনি কালকে থেকেই সমস্ত মিডিয়াতে উনি থাকবেন মেজর ইস্যু সবার। আর আর কারো বক্তব্য কাল থেকে আসবে না। উনি দেখেন লন্ডন থেকে এয়ারপোর্টে উঠতেছেন, এই খবর কিন্তু বাংলাদেশের মানুষকে সন্ধ্যা থেকে দেখানো শুরু হয়ে গেছে। আজকে টেলিভিশনে কিন্তু স্ক্রিন কভার করে ফেলেছেন দেশমাতা খালেদা জিয়া।
কালকে যখন নামবেন ঢাকা শহরে একটা মানে জনগণের ঢল নামবে, সারা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনি দেখেন সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মানে যে বিরাজনীতিকরণ করা যে প্রচেষ্টা শুরু হয়েছিল, আগামীকাল থেকে ইনশাল্লাহ এর পাল্টা জবাব দেওয়া শুরু হবে। এই দেশ থেকে রাজনীতিকরণকে বিরাজনীতিকরণ করা যাবে না। এটাই দেশমাতা খালেদা জিয়া কালকে বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই এদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। ওরা কিছু আমরা বলতে আমরা হবে না। দর্শকদের উনি জানিয়ে ঘরে দিই, গিয়ে আমরা বসে আসলে কথা থাকতেন, বলছি যখন, উনি তখন ঘরে 5 গিয়ে মে। বসে থাকলেও, আমি হ্যাঁ, আমি একটু বলছি, উনি ঘরে গিয়ে বসে থাকলেও প্রতিটা লোককে এখন কথা বলতে হবে দেশমাতা খালেদা জিয়া কি বলছেন। উনার অনুমতি না নিয়ে, উনার ক্লিয়ারেন্স না নিয়ে, উনার অঙ্গুলি হিলন না নিয়ে কেউ কালকে থেকে কথা বলতে পারবে না। বিএনপির তো কেউ কথা বলার প্রশ্নই ওঠে না। এখন এক জায়গায়, কারণ একদিন উনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ, ফলে উনাকে করা হয়নি। কিন্তু কালকে থেকে যদি উনি আসবেন, তখন তো শারীরিকভাবে সুস্থ হয়ে উনি আসতেছেন। কাজে উনি রাজনীতিতে মতামত দেন বা না দেন, উনি যদি মৌনতা অবলম্বন করেন, তারপরেও সকল রাজনীতি কালকে থেকে হবে, চক্রায়িত হবে উনাকে ঘিরে, উনার মাধ্যমে। আচ্ছা, কাজে বিরাজনীকরণ করার চ্যালেঞ্জ কালকে থেকে শুরু হয়ে যাবে, আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত। জি। আমরা যখন প্রোগ্রামটা রেকর্ড করছি তখন 5ই মে রাত, আর যখন হয়তো প্রোগ্রামটা দর্শক দেখবেন ততক্ষণে হয়তো বেগম জিয়া খালেদা জিয়া দেশে ল্যান্ড করবেন। আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না। তাহলে কি বিএনপির নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে? মানে এই একটা বিষয় অনেক আলোচনা, তারেক রহমান নাকি বেগম জিয়া, কে আসলে বিএনপির নেতৃত্বে? এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে, নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা? বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল। দেশমাতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন, এবং ছেলে সবকিছু বলে আসতেছে। এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে দেশমাতা খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে, আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি। এটা একটা অস্বাভাবিক থাকবে, দেখতেও বিতর্কিত হবে। এখানে দেশমাতা খালেদা জিয়া না হলে তাহলে কালকে এসে পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে, বা বলতে উনি তো এখন বলতে পারবেন না। কাজে এখন যেটা হয়েছে, এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম, এখনো তাই পাবো, তারেক রহমান সাহেব দিবে। কিন্তু সেইটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না, উনি তখন বলবে দেশমাতা খালেদা জিয়ার নির্দেশে উনি বলছেন। কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে, অর্থাৎ খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে চলে আসবেন। উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এবং যে যেখান থেকে কথা বলুক, তারেক রহমান সাহেবও যে কথা বলুক, সেই কথাগুলা দেশমাতা খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই কাল থেকে প্রচারিত হবে। জি। আমি এই কথাটাই বলছি। একটা বিষয় মনে পড়লো আমার, এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো, এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায়, যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন, এরকম দ্বন্দ্বিক অবস্থান কি, আহ, একটা অবস্থান কি আছে বিএনপিতে, নাকি এটি আসলে সঠিক না? এটা তো সকল রাজনৈতিক দলগুলোতেই নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল। প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন। সব নেতার পিছনে সবাই থাকেন না, এক নেতার পিছনে সবাই থাকেন না। কোনো রাজনৈতিক দলে এরকম হয় না। সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই। রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, সবাই কিন্তু আমরা এক একজনের পিছনে কাফেলা পিছনে দাঁড়াই। কিন্তু শীর্ষ আমরা নেতৃত্ব কিন্তু একজনই থাকেন, যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনাই না, না, শীর্ষ শীর্ষ নেতৃত্ব। নেতৃত্ব, একজন থাকে না। শীর্ষ নেতৃত্ব ঘিরে আবার নেতৃত্ব বলে থাকে। কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বলতে একজন থাকে না, শীর্ষ নেতৃত্বেরও চারপাশে বলয় থাকে। কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এখন এই যারা বলয়টা তৈরি করে, সেই বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে। কারো প্রভাব বেশি থাকে, কারো প্রভাব কম থাকে। যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয়, তারা সামনে থাকে। যাদের প্রভাব কম থাকে তারা ম্রিয়মাণ থাকে, তারা চুপ থাকে, তারা অপেক্ষা করে। কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে। একটি ধারা কখনো প্রবাহিত হবে না। কোনো কিছু ফ্লো করতে হলে, কোনো কিছু সামনে আগাইতে হলে জি, আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে, তাহলে কোনো লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে। জি। কারণ তার মানে রাজনীতিত্ব। দুটো ধারার অস্তিত্ব আছে, কিন্তু এটা একটু শুনি। আপনিও একটু বলছিলেন না, তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি, সামনে
বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা, বা বিএনপি নেতাকর্মীরা এটা বুঝতে কিন্তু কোনো পারছেন? বিতর্ক কিছু নাই, দেশমাতা খালেদা জিয়া হবে। এবং উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই। এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না, ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না, এটা সক্রেটিক্স লাগবে না। এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে, এই রাজনীতিতে কি হবে। অঙ্কটা খুবই পরিষ্কার, এবং এটা হতে দিবে না বলে আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এটা শুধু দৃশ্যমান না, এটা স্পষ্ট এবং দিবারাত আলোকের মতো স্পষ্ট। আর প্রধানমন্ত্রী কি হবেন, রাষ্ট্রপতি কি হবেন, এগুলো কোনো বিষয় না, এগুলো তো পরিষ্কার। এগুলো এগুলো না ভাবার কি আছে। বিএনপিতে দেশমাতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবে তিনি প্রেসিডেন্ট হবেন, দেশমাতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই বা আচ্ছা, সক্রেটিসের একটা পলিটিক্স নাই, সমীকরণ আপনার কাছ থেকে এটার মধ্যে বুঝলাম, অ্যারিস্টটলের কিছু নাই। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু। তাহলে ভারসাম্যটাই বা কোথায় থাকবে, যেটির জন্য এরকম কিছু কিসের ভারসাম্য? ভারসাম্যটা কিসের? ক্ষমতার ভারসাম্য? কার সঙ্গে? কার সঙ্গে ভারসাম্য? মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য, সংস্কার কমিশনের প্রস্তাব বলে যদি। ভারসাম্যটা কি? ভারসাম্যটা কি? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মধ্যে ভারসাম্য কি? ওরা কি দুই ভাই, সৎ ভাই? রাষ্ট্রের তো সমন্বয় এখানেই, ভারসাম্যটা কি আবার? রাষ্ট্রপতি থাকবে দেশের, উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে, প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি ছেড়ে দেখবেন। ভারসাম্যটা কি? করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি, তার কথা শুনতে হবে, আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেন ভার নাই? তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন, মানে আমাদের ইতিহাস স্বৈরাচারী তো এরকম যা কেউ বলে। নিজে হয় না। আমি আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ির থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো, আমরা স্বৈরাচারীকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না। এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে। এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? এখন তো এক ব্যক্তি চালাচ্ছে, উনি যা বলতেছেন বাকি সবাই হ্যাঁ হ্যাঁ জো 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 বলতেছে। এখন কি হচ্ছে? এখন তো স্বৈরাচারই চলতেছে, এখনো তো একই হচ্ছে। এখন ফ্যাসিস্ট কি ছিল? আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো, তার বোনের কথা শুনতো, তার ভাই বোর কথা শুনতো। আর এখন এখন যিনি আছেন তিনি কলেজের ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন, ওই কলিমুদ্দির কথা শুনেন, ওই ছাত্রের কথা শুনেন। ওনার কি কোনো পরিষদ আছে? ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন? উনি তো একার দেশ চালাচ্ছেন, উনিও তো স্বৈরশাসনই চালাচ্ছেন। এখন সেটা মেনে নিচ্ছি আমরা, এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক। আর যদি কেউ মানে না নেয় এখনই ফাঁসি লটকাবেন। আমি যদি এখন বলি ওনাকে মানি না, আমি 24 ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকায় দেবেন, জেলে ঢুকায় দিবেন, মামলা দিয়ে দিবেন, আর না হলে মব জাস্টিসে ফেলায় দিবেন। ফলে মানি, কিন্তু হচ্ছে তো, চলতেছে স্বৈরশাসন, চলতেছে এক ব্যক্তির শাসন। উনি যেটা ভালো মনে করছেন তাই করতেছেন, উনি যাকে যেটা বলার তাই বলতেছেন। এখানে অন্য কারো শাসন তো নাই। আর বাকি সব লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে লুটে পুটে খাচ্ছে, যে যেখান দিয়ে পারতেছে, চাঁদাবাজি বলেন, দখলবাজি বলেন, অফিসের চাকরি বলেন, পোস্টিং বলেন, যে যেখান দিয়ে পারতেছে, জি, এই যে পত্রিকা যেখান বলেন। থেকে পাচ্ছে আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেকেরই কারণ নাম আসছে। আমি একটু শেষ করি কারণ প্রশ্নটা আমার কারণ এখানে। এখন কারণ এখন মিডিয়া মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে। মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি, ফলে তারা বিএনপির কথাই বেশি বলবে। আপনি দেখেন না, মিডিয়াতে যারা বিএনপির, যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্রপত্রিকায় আওয়ামী লীগের নেতাদের কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করে না, কোনো মিডিয়া লেখে না। কিন্তু বিএনপির কোন নেতা কোথায় গেল, কোন বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করলো, সেটাও তারা লেখার চেষ্টা করে।
সেটাও আওয়ামী তুলে লীগের ধরার নেতারা চেষ্টা। কে কি করছেন, কে কি বিলাসী জীবনযাপন করছেন কোথায়, এরকম অনেক প্রতিবেদন হচ্ছে কিন্তু মেজর আখতারুজ্জামান, আপনি যদি খেয়াল করেন প্রথম না, আলোর কোনো একটা পত্রিকা। মেইন মিডিয়া দেখেন, মেইন মিডিয়া দেখেন, হ্যাঁ, প্রথম আলোর মেইন মিডিয়া রিপোর্ট দেখেন, বলছি যে বিলাসী জীবন আওয়ামী মেইন লীগ মিডিয়া নেতাদের, দেখেন, কে মেইন লন্ডনে আছেন, মিডিয়া কে দেখেন। আমেরিকায় আছেন, ভারতে আছেন, এই না, খবরটা কে প্রচারিত আছে হয়েছে। লন্ডন আমেরিকা গেছে, সবাই চলে গেছে, এমনই সবাই চলে গেছে। কাজে এখানে তো উচিত, মিডিয়ার তো উচিত, সরকার কেন ব্যর্থ হচ্ছে বিএনপি চাঁদা তুলতে, আমি চাঁদাবাজি করতেছি, এটাকে রোধ করতে পারছে না কেন সরকার, সেটা সরকার জবাব দিবে। বিএনপি চাঁদাবাজি করতেছে, এই এইটার দোষ, চাঁদাবাজি বন্ধ করতে পারতেছে না সরকার, এটা সরকারের দোষ না? জি, নিশ্চয়ই সরকারের এটা দোষ, সরকার কেন সরকারের পারে না? আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে কেন নিতে পারে পারছে না না? সেই। কেন পারে না? জি। আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনূস সরকারকে আরো 5 বছর জন্য চায়, উনি এত চাওয়ার খবর রাখেন, উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে? উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করে আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন এই ধরেন যে না আপনি একটু ব্যালেন্স বলেন তো, আপনার আপনার পর্যবেক্ষণ কি বলে, কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মাত্র কারণ, ওনারা এফিসিয়েন্ট না, দে আর ইনএফিসিয়েন্ট। ইনএফিসিয়েন্ট হয়ে গেছে তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিসিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত বা কি করা দরকার। সো ইনএফিসিয়েন্ট সরকার, একমাত্র এফিসিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সাহেব। ইনি আসেন বলে দেশটা এখন টিকে আছে, উনি চালাচ্ছেন বলে দেশটা এখন চলতেছে। এই জন্য আমি মনে করি যে কোনো ফর্মে হোক, এই সারা পৃথিবীতেই কোনো না কোনো ফর্মে একজনই দেশ চালায়, এবং তাকে যে যেভাবে নাই বলেন। আজকে সারা আমেরিকা, সারা বিশ্ব এখন ট্রাম্প চালাচ্ছেন, ট্রাম্প যেটা বলে সেটাই হচ্ছে। এখন এটাকে যে নামেই বলেন, এই বিশ্ব গণতন্ত্রী বলেন না স্বৈরতন্ত্র বলেন, যেই তন্ত্রী বলেন, পৃথিবী বা দেশ সমাজ একজনই চালায়, ব্যক্তি চালায়। সেই ব্যক্তিকে ঘিরেই সমাজ রাষ্ট্র গড়ে ওঠে। জি। কিন্তু ওখানে কিন্তু সারা যেটি আমাদের জাতিসংঘের আসলে সারা প্রচলিত জা- ব্যবস্থা সারা বা আইনি সারা ছোটখাটো জ্ঞান যা জাতিসংঘের বলে। মিটিং এ কি হলো, মিটিং এ কি বললো সেটা আলোচনার বিষয় না। ওই কি জানি, ওই মহাসচিব কি বললো, জাতিসংঘের মহাসচিব সাহেব কি বললেন, এটাই বিষয়। কাজে এখানে ব্যক্তি বিষয়, সমষ্টি কোনো বিষয় না। আসি একটু, আপনি বলছিলেন যে কেন তারেক রহমান ফিরছেন না সেটি খবর হতে পারে, একটু আপনারা পর্যবেক্ষণ জানি। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না, এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্নটা তো আমাকে আগে করেন নাই, আপনি আমাকে তো কোনোদিন করেন নাই। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলো বিএনপির কিন্তু আমি কথা বলছি, কখনো উত্তর বিএনপির বেশিরভাগ নেতাই কে একই কি কথা বলেন। বলছে, কে কি বলছে এনে তো আমি একমত না, ওদের আচ্ছা। কারো বক্তব্যের সঙ্গে তো আমি একমত না। জি, আপনার মত। এরা যা খুশি যার খুশি মন মতো বক্তব্য দিছে তার নিজের আখের গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, আমি আমি তো আমার দলের অবস্থান পড়ি না, তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে, কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। তিনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না। কাজে তারেক রহমান আসবে, এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত। এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন। এবং সেখানে যদি আসার পথ তো খুব পরিষ্কার, আপনি বলছেন যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে, আপনারা বলেছেন।
যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না। অতীতে জয়লাভ করেছে 2 বার, জয়লাভ করতে দেয় নাই। আহ, অষ্টাশি সনের নির্বাচনে, 2008 সনের নির্বাচনেও বিএনপিকে জয়লাভ করতে দেওয়া হয় নাই। তখনও আমরা দেখেছি জয়লাভ করতে দেওয়া হয় নাই। এখনো আগামীতেও নির্বাচন হইলে সুষ্ঠু বলেন যে কুষ্ঠই বলেন, কোনো অবস্থাতেই বিএনপিকে জয়লাভ করতে দিবে না। জয়লাভ করতে না দিয়ে আবার দেশে তাহলে কে কেওয়াস হবে? সৃষ্টি করবে, তাহলে আবার বিএনপি ছাড়া আছে কি জয়লাভ করার জন্য? না দিবে না তো। তাহলে কে, আসলে মানে কাউকে না কাউকে তো এই যে দিতে হবে, যদি দেওয়ারই এই প্রশ্ন যে এরা আসে। থাকবে, এই যে এরা থাকবে দেশে শান্তি শৃঙ্খলার রক্ষা করার স্বার্থে জনগণের ঐক্যমত্য একটা দেখছেন না, ঐক্যমত্য ঘুরে বেড়াচ্ছে। তার যে মানে কি কারোর সঙ্গে নির্বাচনই দেবে একমত না? না। এটা এটা মনে হচ্ছে, সবচেয়ে কারণ মজার নির্বাচন জিনিস দিলে তো কোনো দেখেন, একটা দলকে দেখেন আসতে হবে। সবচেয়ে মজার জিনিস দেখেন, ঐক্যমত্য করেছেন একটা কমিটি, যারা কারোর সঙ্গে একমত না, ওনারা ঐক্যমত্য করছেন। ওনারা কারোর সঙ্গে একমত না, সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না, তারপর ওরা ঐক্যমত্য করতেছেন। তো উনি কারোর সঙ্গে একমত না, তো ওনার সঙ্গে একমত কি হবে? তাই কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে, ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই। কারণ উনি তো স্বৈরাচার হয়ে বা জবরদখল করে ক্ষমতায় আসবেন না। উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না, দেওয়ার সুযোগ তার পক্ষে নাই, এবং সে নির্বাচন দিবেও না। কাজে তার পক্ষে নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব না, ফলে শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন হবে না। ফলে তারেক রহমান সাহেবের পক্ষে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নাই। কিন্তু কারণ যদি এই দেশটা সরকার নির্বাচন নাই দেয়, আপনার যদি মানে প্রেডিকশন এরকমই হয় বা পূর্বাভাসটা যদি এরকম হয়, তাহলে অপেক্ষাই করতে থাকবেন তারেক রহমান সাহেব বা বিএনপি? উপায় নয়, কি করবেন? দেশে কি একটা সিভিল ওয়ার লাগা দিবেন, গৃহযুদ্ধ লাগা দিবেন? তাহলে মেনে নেবেন যে এরকমই চলুক? কি করবে উনি? করেন নাকি গৃহযুদ্ধ লাগাবে? গৃহযুদ্ধ লাগাবে বলেন? উনি তো আন্দোলন করছেন, আন্দোলন করেছে, ছাত্রদের বৈষম্য আন্দোলন করতে দিছে, ছাত্ররা বৈষম্য আন্দোলন করতে মাঠে নামে আইসা তারা ক্ষমতা রাজনীতি চলে গেছে। এখন তাদেরকে বাধা দিতে গেলে তখন দেশে একটা রক্তগঙ্গা বয়ে যাবে। এখন কি হবে? মারামারি কাটাকাটি হবে। তো মারামারি কাটাকাটি কি আপনারা চান এটা হোক? তাই তারেক রহমান ওয়াইজেস্ট, বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন। উনি ধৈর্য ধরছেন। আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই ওনার এই ধৈর্য ধারণ করার জন্য। মানে কারণ ধৈর্যের কি এইটাই কোনো ওনার এখন সীমা এই আছে মুহূর্তে নাকি প্রয়োজন। অসীম ধৈর্য? ওনার এই মুহূর্তে ধৈর্য ধরাই ছিল সর্বোত্তম, এবং উনি তাই নিয়েছেন, তাই ধরেছেন। আমি এই জন্য সাধুবাদ জানাই। উনি কতদিন ধৈর্য ধারণ করবেন? ধৈর্য ধারণের একটা সীমা আছে, ওই সীমা অতিক্রম করাটা ধৈর্য ধারণ। এই সীমাটাই একটু আসলে জানতে চাই, কি মনে হয় সীমাটা কত দিন বা কত দূর গিয়ে সেই সীমাটা শেষ হবে বলে মনে হয়? কারণ একটু এই আরেকটা প্রশ্ন সীমাটা একটু যোগ করে দিই মেজর আখতারুজ্জামান, যে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সুনির্দিষ্ট রোড ম্যাপ না পেলে আন্দোলনে নামবে, এরকম প্রসঙ্গ এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন রাজপথে নামার কথা। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বহু নেতাই আসলে এরকমটা বলেছেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে, বিএনপির খেলা এখনো দেখেন নাই, এরকম কথাও শুনেছি। রাজপথে নামার হুঁশিয়ারি ছিল বারবার। সেখানে রোডম্যাপের দাবিতে গেলেন, ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো, অসন্তুষ্টি প্রকাশ করলেন, তারপরে আবার বলে ফেললেন যে আন্দোলনের কোনো প্রয়োজন নাই এই সরকারের বিরুদ্ধে। এতদিন যেখানে আন্দোলনের হুমকি ছিল, পরে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই। এই ধৈর্য ধরার কৌশলীকে মানে এটারই কি বহিঃপ্রকাশ, নাকি আর কোনো কৌশল বলে আছে বলে আপনি দেখতে পান? আমার তো মনে হয় যে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি তার মনোভাব প্রকাশ করেছে। বিএনপি বলেছে আমরা হ্যাপি না, বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই, বিএনপি না দিলে আমরা এই করব বলেছে। তারপরে বিএনপি সন্তুষ্টির জন্য তারা কিছু বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে প্রথমে বলেছে ডিসেম্বর মধ্যে নির্বাচন দেবে, তারপরে বলছে যে ডিসেম্বরের মধ্যে দিতে না পারলে জুনের মধ্যে নির্বাচন দিবে। এখন বিএনপিকে তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটাই ধৈর্য। কারণ বিএনপির একদিন আগেও যদি বলেন, তাহলে তো বলবে যে তুমি ধৈর্য ধারণ করো নাই কেন। কাজে বিএনপি 15 বছর ধৈর্য ধারণ করতে পারছে, আর এখন না পারা কি আছে? আর এমনি তো দেশটা তো চলছে আপোষে, সবাই তো কেউ না কেউ ভাগ পাচ্ছে। এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক, দেশটা তো এখন চলেছে ওই যে বারোয়ারি ভাগে, যার যেখান দিয়ে পারতেছে ভাগ খাচ্ছে, যে যেখান দিয়ে নিতে পারতেছে। এই দেশটা তো হইলুটের দেশ হয়ে গেছে এখন। এখন যে যেখান দিয়ে পারতেছে, কোনো নিয়ম নীতি আছে বলে আমি জানি না, কোনো আইনের শাসন আছে কিনা জানি না। এখানে চিফ জাস্টিসও আজকাল বলে যে তার বক্তব্যে কোনো গুরুত্ব নাই। উনি কতবার বলেছেন একটা সচিবালয় দরকার, ওনাকে সচিবালয় দিচ্ছেন না। এখন প্রধান বিচারপতিকে সচিবালয় দিচ্ছেন না, অথচ প্রধান বিচারপতি মাথায় কাঁঠাল ভেঙে আপনারা কাঁদছেন, বিচারকে অবিচার বানাচ্ছেন, অবিচারকে বিচার বানাচ্ছেন। এর দায় দায়িত্ব তো একদিন না কেউ বহন করতে হবে। আমাদের তো এখন আর বয়স নাই, আমরা তো এখন চ্যালেঞ্জ যেতে পারতেছি না। এই বয়সটা যদি আমাদের আর 20 বছর 30 বছর আগে হতো, তাহলে আমরা চ্যালেঞ্জে যেতাম।
এখন তো চ্যালেঞ্জে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নাই। এবং তারেক এখন রহমান যাদের সাহেব সুযোগ ধৈর্য ধারণ আছে করছেন। তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে, এনসিপি। আপনি বলছিলেন ছেলেরা, মানে এই টার্মটা ব্যবহার করছেন, এনসিপি। তাদের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখন? আমি ভালো, তাদের স্বাগতম জানাই। তো তাদের অপেক্ষা করতে হবে, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তারা যদি এখনই চায় জনগণ তাদেরকে ভোট দেবে, তাহলে আশা করতে পারে, তারা আশা করতে পারে। আশা করাটা তো কোনো অন্যায় কিছু না, কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাদের প্রয়োজন আছে, আমি তো বলছি না, কারণ আমার পরে যারা আসবে সে তো আমার সন্তানই আসবে। আমার বাবা তো আসবে না, আমার দাদা তো আসবে না। আমার পরে যারা আসবে, আমার সন্তান আসবে, সন্তানের সন্তান আসবে, আমার নাতিরা আসবে। কাজে ওরা তো আমার সন্তানের মতো, সন্তানের চেয়ে ছোট। কাজে তাদের সুবাসিস আমি কামনা করি, তাদের সকল মঙ্গল আমি কামনা করি। তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের কথাবার্তায় বক্তব্যের মধ্যে আরো রাশ টানতে হবে, তাদের মধ্যে আরো প্রজ্ঞতা দেখাতে হবে, তাদের অপেক্ষা করতে হবে, শিখতে হবে, জানতে হবে। গন্ডগোলের মধ্যে এই গুলে মালে অনেক কিছু করে ফেলানো যায়, কিন্তু এই টিকবে না। জি, তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে, আগামী দিনের জন্য ধৈর্য ভালোভাবে। ধরতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমি এতটুকু সামারি করি। একটু আসি জামাতের ভূমিকা। তারা বলছেন প্রথমে বেগম জিয়ার সাথে দেখা করে, মানে লন্ডনে বেগম জিয়া তারেক রহমানের সাথে দেখা করে দেশে ফিরে জামাতের আমির, তখন মার্কিন প্রতিনিধির সাথে একটা বৈঠক ছিল। তারপরে তিনি বললেন রোজার আগে, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে, প্রথম রোজার আগেই। তারপর 2 দিনের মধ্যে তিনি বললেন দুটি শর্ত পূরণ হওয়ার আগে কোনো নির্বাচন নয়, দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার। এবং তারপরে সম্প্রতি তিনি আবার বলেছেন যে যদি এই দুটি বিষয়ে জনমনে আস্থা তৈরি করতে না পারা যায়, সংস্কার এবং বিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনোভাবে এপ্রিল পার হতে পারবে না নির্বাচন, এপ্রিলের বেশি যাওয়া কোনোভাবেই উচিত হবে না। তিনি এরকম একটা অবস্থান জানাচ্ছেন। আপনার কি মনে হয় জামাতের অবস্থান কি নির্বাচন নিয়ে? জামাতকে কি বলবো বলেন, যারা আল্লাহকে বিক্রি করে ফেলতে পারে, যারা বলতে পারে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ, সেখানে তাদের বক্তব্যে গুরুত্ব আমি কেমনে দেব? তবে হ্যাঁ, জামাতে অনেক শিক্ষিত লোক, অনেক মানে কি বলে অভিজ্ঞ লোকের সমাবেশ হয়েছে। গত 20-30 বছরের রাজনৈতিক আন্দোলনে বা এই 40 বছরে বাংলাদেশে একমাত্র পড়াশোনা লেখাপড়া সিরিয়াসলি করছে জামাতের লোকেরা। আর কেউ সিরিয়াসলি লেখাপড়া করে নাই, সবাই এই দৃষ্টি করে গেছেন। কারণ জামাতে একটা বিশাল একটা কর্মী বাহিনী গঠিত হয়ে গেছে, যেই কর্মী বাহিনী একটা প্রশাসন চালানোর জন্য অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ। তাদেরকে যে কোনো জায়গায় কাজে লাগালে, যে কোনো জায়গায় কাজ দিলে তারা অন্য যে কোনো লোকের চেয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। সেই ক্ষমতা, সেই কার্যক্ষমতারা গত 40 বছরে বাংলাদেশের রাজনীতিতে, 50 বছর বাংলাদেশের রাজনীতিতে তারা অর্জন করেছে। এবং তারা একটি ভালো কর্মী বাহিনী গঠন করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতিতে ক্ষমতা যাওয়ার মতো আস্থা, বিশ্বাস তাদের রাজনৈতিক নেতারা অর্জন করতে পারে নাই। রাজনীতিতে যারা মাঠে চলে আসতেছে তাদের প্রতি জনগণের আস্থা নাই। কারণ তারা যখন বলে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ, তখন জনগণের মনে প্রশ্ন জাগে যে আল্লাহকে খুশি পাল্লায় ভোট দিলে যদি হয়, তাহলে আর বাংলাদেশের সমস্যাগুলো তারা সমাধান করে না কেন? তাহলে বাংলাদেশের এইগুলো এই তাহলে আল্লাহকে ওরা খুশি করে, আমরা ভোট পাল্লায় দিলে পরে আল্লাহ খুশি হবে? তাহলে এই যে অবিশ্বাস সৃষ্টি করেছে এই রাজনৈতিক বক্তব্যটা দিয়ে, এবং তারা যেভাবে ইসলাম ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে, তাতে মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে বিশ্বাস করে আস্থা রাখবে না। তবে আমি আবারও বলছি, তাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা ডেডিকেটেড ফর বাংলাদেশ, যারা শিক্ষিত। এবং আমরা দেশে বিদেশে, আমেরিকাতে দেখেন, 3টা ছেলেকে দেখেন, ইফ ইউ পয়েন্ট আউট 2 বেস্ট, 2টাই জামাতের। একটা বলবো না, 3টার মধ্যে 2টা বেস্ট খুঁজেন, 2টাই জামাতের। আমেরিকাতেও আপনি ওই নিউ ইয়র্কের ম্যানহাটনে গিয়েও যদি খুঁজেন, ওখানেও যদি খুঁজেন, দেখবেন ভালো ছেলেগুলা যারা লেখাপড়া করতেছে, ভালো ব্যবসা করতেছে, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে, গিয়ে দেখেন ওরা জামাতের লোক, জামাতের ছেলেরা। এবং এখানে ঢাকার বারে যান, ঢাকার বিভিন্ন অফিসে যান, সচিবালয়ে যান, টিচারদের যান, দেখেন। আপনি কম্পিউটার শপে যান, আপনার এই ফার্ম গেটে কোচিং সেন্টারগুলো যান, যদি 3টা কোচিং সেন্টার চালায়, তো 2টাই জামাতের তাহলে তো লোকেরা চালায়। সমীকরণ তো তাহলে এভাবে মেলার কথা যে এত দক্ষ এবং যোগ্য পড়াশোনা জানা মানুষের হাতেই তো ক্ষমতা থাকা উচিত। সামনে ক্ষমা থাকবে জনগণের আস্থা, জনগণের আস্থা তো নাই। কারণ ওর তো ভাড়াটিয়া, ওদের টাকা ছাড়া তো কাজ করে না। এরা তো কাজ করে টাকার বিনিময়ে, কোচিং সেন্টার চালায় কিসের বিনিময়ে? আপনার কথাগুলো তো বোঝার চেষ্টা করেন না। দক্ষ কর্মী বলছি, আমি কি বলেছি? আমার খাঁটি বাংলাদেশে বলতাম দক্ষ কামলা, তাহলে আপনি বুঝতেন। আমি তো বলছি তারা দক্ষ কর্মী।
তারা নেতা না, তারা দক্ষ কর্মী। আপনি একজন প্রোগ্রাম প্রডিউসার, নট ক্যামেরাম্যান। There is difference between cameraman and program producer. Program producer has to think, and cameraman has to just say on. This is difference. এখন ক্যামেরাম্যান যদি মনে করে যে আমি টিভি সেন্টার চালাই, আমার বুদ্ধিতে টিভি চলে, তাহলে তো ওই দেশটা ওই অবস্থা হবে। সরি ক্যামেরাম্যান ভাইরা, মাইন্ড করেন না। তার মানে জামাতের কর্মী আছে, নেতৃত্ব কম। নেতৃত্ব নাই তো, নেতৃত্ব নাই। নেতৃত্ব কে আছে বলেন? জি, নেতৃত্ব নাই জামাতের তো। বিষয়ে আপনার বিশ্বাসযোগ্য নেতৃত্ব কে আছে? জি, কোথায় আছে? কোন এলাকায় বিশ্বাসযোগ্য আছে? হ্যাঁ, কর্মী আছে, লাখো লাখো কর্মী আছে, এবং বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি দক্ষ নিবেদিত কর্মী আছে, একদম স্পষ্ট। যাদেরকে যে কোনো দক্ষ নিবেদিত কাজে কর্মী লাগাবেন। আছে, কিন্তু আমি শেষ করি, নেতৃত্ব নাই। আমি শেষ করি, তাদেরকে যে কোনো কাজে লাগাবেন, যেখানে লাগাবেন তারা ভালো করবে। কিন্তু আনফরচুনেটলি তারা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবে না, দেওয়ার জন্য তারা তৈরি হয় নাই। আর যখনই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তারা আসতে যাবে, তখনই কন্ট্রাডিকশন হবে। তখন এতদিন যে গত 40-50 বছরে যে কথা বলে আসছে তারা, যে রাজনীতিবিদদেরকে তার বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা, স্কুল কলেজ লেখাপড়া করতে গিয়ে, মাদ্রাসায় পড়তে গিয়ে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা, সেই ঘৃণিত চরিত্রে তারা চলে আসতে হবে। সেইটা তো সম্ভব হবে না, সেইটা তো না। আজকে যারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে গেছেন, জামাতের লোক, দক্ষ ভালো লোক, কিন্তু চালাতে তো পারতেছেন না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা অস্ত্রাগারে বানিয়ে ফেলেছেন। উনি তো ভিসি, দক্ষ ভিসি, অনেক অভিজ্ঞ না শিক্ষক, কিন্তু কই নেতৃত্ব দিতে পারতেছে না তো। ওনার সিদ্ধান্ত সঠিক হচ্ছে না, ওনার সিদ্ধান্তগুলো তো সবাই মানতেছে না। কুয়েটে কি হয়েছে দেখেন, কি অবস্থা হয়েছে দেখেন। কাজে তারা তো নেতৃত্বে আসার মতো হয় না। হ্যাঁ, তারা কর্মী হিসেবে কাজ করতে পারবে। তাদেরকে বলে দেন পরীক্ষা নাও, তাদেরকে বলে দেন ক্লাস নাও, তাদেরকে বলে রুটিন বানাও, তাদেরকে বলেন চেয়ার বেঞ্চ টেবিল ঠিক করো, করতে পারবে। কিন্তু চালাতে হবে কেমন বিশ্ববিদ্যালয়, এটা তারা এখনো শিখে নাই, এবং তাদের শেখার সুযোগও কম। কারণ তারা আনফরচুনেটলি তারা টাকা ছাড়া কোনো কাজ করে না। কারণ এরা এমন একটা লোক যে আজান দিলে পরেও তারা আজানের টাকা নিয়ে আজান দেয়। তারা মসজিদ ইমামতি করে টাকার বিনিময়ে, তারা টাকা ছাড়া কিছু করে না। আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যে দোয়া পড়াইতে হয়, সে দোয়াতেও টাকা দিতে হয়। আমার মার কবর জিয়ারত করাইতে গেলে, আমার বাবার কবর জিয়ারত করাতে গেলে, আপনার বাবার কবর জিয়ারত করাতে গেলে, যে মৌলভী সাহেবকে নিয়ে আসবেন দোয়া পড়াইতে, তাকেও টাকা দিতে হয়, তাকেও মুরগি ডাল দিয়ে রান্না করে খাওয়াইতে হয়। কাজে তাদেরকে যে কোনো তাকে তো টাকা নিতেই হবে না। তাহলে পেশা তো আর রাজনীতি না, রাজনীতি পেশা নাই, পেশাজীবিত রাজনীতিবিদ না। আচ্ছা, তাহলে তো ডক্টর ইউনূস সাহেব রাজনীতিবিদ হইতেন, তাহলে তো ডক্টর আলী রিয়াজ রাজনীতিবিদ হইতেন, তাহলে তো ওই কি বলে ওই যারা আজকে আমার পরিচিত আছে তারা রাজনীতিবিদ হতেন। তো রাজনীতিবিদ কেউ না। তাহলে রাজনীতিবিদদের পেশা কি? রাজনীতিবিদদের ইনকাম হয় কি করে? ইনকাম হবে কেন রাজনীতিবিদদের? রাজনীতি ইনকামের জন্য করে না। রাজনীতির পেশা মানে কি? রাজনীতিবিদ তো ইনকাম করবে কেন? আপনার ইনকাম তার তো নিজেকে চালাতে হবে, পরিবার চালাতে হবে। ইনকাম রাজনীতির ইনকাম। রাজনীতিতে এত লক্ষ লক্ষ কর্মী আছে কিসের জন্য? তাদের ইনকামে তো রাজনীতি চলবে। সে চাকরি করবে কেন? তাহলে সে চিন্তা করবে কখন? সে চাকর হবে কেন? রাজনীতি চাকরি করবে কেন? রাজনীতিবিদ তো তার টাকা চিন্তা করবে না, তার খাওয়ার চিন্তা করবে না, বাসস্থানের চিন্তা করবে না, সব হয়ে যাবে। কারা করবে? এই আপনাদের মতো কর্মীরা করবে, নেতারা করবে। আপনারা তাদেরকে প্রপাগান্ডা করবেন, তাদের সম্বন্ধে কথা বলবেন, তাদেরকে জনগণের সামনে তুলে ধরবেন। সে কি বলবে? তারেক রহমান কি বলবে? আমি গুড ম্যান। না ডক্টর ইউনূস বলবে আমি গুড ম্যান। আজকে ডক্টর ইউনূসকে গুড ম্যান বলার লোক নাই বলেই তো ডক্টর ইউনূস ভালো কাজ করেও গুডম্যান হতে পারতেছেন না। কিন্তু তাহলে আমি এটা মানে তারা বলবেন ঠিক আছে, কর্মীরা বলবেন বা সাংবাদিকরা বলবেন বা দেশের মানুষ বলবেন ঠিক আছে, কিন্তু চলবেন কি করে? আপনি তারেক রহমানের কথা বলছেন, তারেক রহমান চলছেন কি করে? চলতে কি লাগে? অনেক কিছু, বিলাসী একটা জীবনযাপন তো তারা করছেনই। আপনি কেন আছেন? আমি আপনাকে কেন টক শো করার সুযোগ করে দিচ্ছি? আপনাকে টেলিভিশন চালানোর সুযোগ করে দিচ্ছি? কেন সুযোগ করে দিচ্ছি? আপনি অস্তিত্ব থাকবে না তো তারেক রহমান অস্তিত্ব না থাকলে। এই যে হাজার হাজার লন্ডনে কর্মচারী কাজ করতেছে, দেখেন তো। আজকে তারেক রহমান বলুক তো, কালকে সকালে আমার 10 লক্ষ পাউন্ড সবাই টাকা দিচ্ছেন, সেই টাকা দিয়ে চলছেন এরকম? টাকা দিবে কেন ওরা? তাহলে আমার বাবাকে আমি টাকা দেবো কেন? আমার চাচাকে আমি টাকা দেবো কেন? আমার মাকে আমি টাকা দেবো কেন? মাকে, বাবাকে, চাচাকে প্রতিপালন করা আমার দায়িত্ব। আমার নেতাকে প্রতিপালন করা আমার দায়িত্ব।
আমার নেতা। আপনি যদি বলেন বাবাকে টাকা না দিলে তো বাবার দেখা যাবে না, আপনি কালে বলবেন আপনার বাবার প্রফেশন কি, আপনার বাবা কেমনে চলে? আমি ব্যারিস্টার হয়েছি, আমার বাবা বাইরের রাস্তায় ভিক্ষা করে খাবে না? কারণ বাবার কোনো কাজ নাই, বাবা বয়স হয়েছে। এই কোশ্চেন গুলো কোথায় পেয়েছেন আপনারা? সক্রেটিস কবে চাকরি করছিল? সক্রেটিস বাজার অভাব ছিল? না, কিন্তু আমাকে তো জানতে হবে, প্রশ্নটা করতে হবে। আমাদের কোন আপনারা নবী, তাহলে কি নেতা কর্মীদের চাঁদা বা আমাদের কোন নবী খলিফা চাকরি করে বেড়াইতো? একমাত্র রাসূলুল্লাহ হযরত মুসা ইসলাম প্রথম জীবনে উনি চাকরি করতেন, তারপর তো চাকরি করেন না। কিন্তু তাদের জীবন নিতান্তই দরিদ্র ছিল, যতটুকু আমার সীমিত জ্ঞান। কি বুঝেছেন কি বুঝেছেন? এখনো কি উনি কি 50 মণ ভাত খায় না 40 মণ দুম্বা খায়? উনি আপনি যতটুকু খান তার চেয়ে কম খায়। তো এইটা তো হলো একটা খেতে তো আর এত খরচ লাগে না, চলাফেরা, জীবন মান। বুঝতে পারছেন না? কোন নেতা কাজ চাকরি করে বলেন? মোদি কি চাকরি করে? মোদি তো এখন মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী কি চাকরি করে? তাহলে কি বেতন পায়? প্রধানমন্ত্রী হিসেবে তিনি বেতন পান, অবশ্যই বেতন পান। এর আগে কি পাইতো? এর আগে কি পাইতো? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি পাইতো? আমি তো আসলে সেটাই জানতে চাই যে রাজনীতিবিদরা চলেন কি করে। আপনার এই প্রশ্নগুলো তো অবান্তর, অপ্রাসঙ্গিক, উদ্দেশ্য প্রণোদিত। এগুলা রাজনীতিবৃন্দকে হওয়া করার জন্য আপনারা করেন। আপনারা উত্তরটা দেন, উত্তরটা দিলে তো বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে, রাজনীতিবিদরা নেতা কর্মীদের চাঁদায় চলেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি তো আপনি মাইন্ড করবেন, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে মাইন্ড করেন না। না, রাজনীতিবিদরা পাবলিক ফিগার, আমরা তো প্রশ্ন করবই। রাজনীতিবিদরা পাবলিক ফিগার, তাদেরকে নিয়ে আমরা প্রশ্ন করব। আমি যদি প্রশ্ন করি, আপনি টেলিভিশনে আসছেন, আপনার স্বামী সন্তান স্ত্রী আছে, আপনি সুন্দর হয়ে সাজ্জে আমার সামনে কেন আসেন? এই জবাবটা কি দিবেন? এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না? এটা ব্যক্তিগত উষ্ণ না? কাজে আপনি তারেক রহমান কি করে চলে এই প্রশ্ন করার মতো আপনার অবদ্ধতা কোথায় পেলেন? এই অশালীন প্রশ্ন করার মতো এই আপনার কাছে মনে হচ্ছে তারেক রহমান কিভাবে চলেন এই প্রশ্নটা অভদ্র এবং অশালীন? এইটা অশালীন বক্তব্য। তারেক রহমান কিভাবে চলে? আমি শুধু তারেক রহমানের কথা বলি নাই কিন্তু মেজর আখতারুজ্জামান, আমি বলছি রাজনীতিবিদরা কিভাবে চলেন। তারেক রহমান সাহেব, আমার শুরুর প্রশ্নটা ছিল, আপনি তারেক রহমানের প্রসঙ্গ বললেন দেখে আমি তারেক রহমানকে বললাম, কিন্তু আমার প্রশ্নটা ছিল রাজনীতিবিদরা কিভাবে চলেন। কোন রাজনীতি আপনি বলছেন তারেক রহমান, তাহলে এত সাংসদ কেমন চলে? আমি সেটা জয় বলছি, কিন্তু এই প্রশ্ন করে যে শালীনতা বিরোধী, অবুদ্ধচিত, এটা তো আপনারা রিয়েলাইজ করেন না, আপনারা বুঝেন। এটা আমাদের দুঃখ, দুর্ভাগ্য। বরং আমরা তো চাই আমাদের রাজনীতিবিদরা, আমরা তো চাই মেজর আখতারুজ্জামান আমাদের রাজনীতিবিদরা হবেন স্বচ্ছ। ভাইয়া শুনেন, আপনার জন্মের সনদটা কিন্তু আপনি শুনুন না, আমার জন্মের সনদটা কিন্তু রাজনীতিবিদরা দেয়, এই ছোট্ট মেম্বার দেয়, ওই ইউনিয়ন বোর্ডের সেক্রেটারি দেয় না, ওই ছোট্ট মেম্বারটা আমার জন্ম সনদ দেয়। তো রাজনীতিবিদদের জন্ম সনদ ছাড়া আপনার জন্মের অস্তিত্ব নাই। আর সেই মেম্বারকে প্রশ্ন করবেন বেটা তুমি চলবো কেমনে? এই যে অশালীন, আমি এই বিষয়টা আসলে বুঝলাম না যে আপনি চলেন কি করে, এই প্রশ্নটা অশালীন কি করে হয়। রাজনীতিবিদরা এই প্রশ্নের উত্তরটা কেন দিতে পারবেন না যে আমার ইনকামের উৎস এটি স্বচ্ছ, সেটি তারেক রহমান হোক, সেটি আপনি হন, বা আমার ইনকামের উৎসটা কি এমন সময় কি? এখন আপনি রাজনীতিবিদের উৎস, আমি আপনাকে যে জিজ্ঞাসা করি আমার ইনকামের উৎস আমি বলতে পারবো। আপনি কয় টাকা ট্যাক্স দেন? আপনার যে সাংসদ আছে, আমি যদি ট্যাক্স ধরতে আসি তখন তো আপনি আমাকে খোঁজ নিয়ে রাখেন। অনেক বেশি সাংসদ নাই মেজর আখতারুজ্জামান। আলোচনার বিষয়বস্তু আমি না, আলোচনার বিষয়বস্তু রাজনীতি। তখন আপনি আমার কাছে তদবিরে আসবেন, ভাই আমাকে বাঁচান। যখন আপনাকে পুলিশে ধরবে যে ভাই আপনার বাড়িতে এত বড় গাড়ি কোথায় পাইলেন, তখন আপনি আমাকে ধরবেন, ভাই বাঁচান। আপনি যখন আপনার এই ভাই যখন বোনের সম্পদ দিবে না, তখন রাজনীতি আসবেন যে আমি তো ভাই, বাপ মারা গেছে, আমার সম্পদ দিচ্ছেন না। কই একটা ভাইয়ের বিরুদ্ধে বলছেন? এই যে আপনাদের নারীদের বিরুদ্ধে পুরুষরা বলতেছে, আপনারা তো অর্ধেকের চেয়ে বেশি নারী, আপনারা আঙুল চুষে চুষছেন করো করে বসে বসে। আপনারা কেন বলেন না আই মৌলবীর বাচ্চারা, তোমরা যা বলো এটা ঠিক না, আমাদের অধিকার আমরা চাই? ও এখন আমাকে দিয়ে বলাবেন মৌলবীর বাচ্চা, ফলে আমাকে মৌলবীর বাচ্চা বলছে। আপনি কেন বলেন না যে আপনাকে কেন বলছে সে অধিকার দিবে না? আপনি কেন প্রতিবাদ করেন না? আপনারা মহিলারা কেন প্রতিবাদ করেন না? এই প্রশ্ন আপনি তুলতেই পারেন মেজর আখতারুজ্জামান, এটি আপনি একটা যৌক্তিক প্রশ্ন তুলতেই পারেন। তবুও রাজনীতিবিদরা আমাদের প্রতিনিধিত্ব করেন, আমরা সবাই জনে জনে কথা বলতে পারি না বলে রাজনীতিবিদরা আমাদের পক্ষে হয়ে কথা বলেন। এই রাজনীতিবিদরা যখন এই মহিলাদের নিয়ে কাজ মাঠে নামবে, রাজনীতি নিয়ে মাঠে নামবে, সেদিন দেখবেন
আপনাদের অধিকার ফিরে পাবেন। জি, কিন্তু আমার প্রশ্ন সেদিন যদি এখানেও, তাহলে এইখানে যাই এবার এই প্রশ্নটাতে আসি। রাজনীতিবিদরা মহিলাদের অধিকার নিয়ে কোথায় নামছেন? আপনি বলছেন মৌলভীরা, হ্যাঁ আমরা দেখলাম হেফাজতকার বিশাল সমাবেশ করলো 13 মে, মানে সেই 2013 মে মাসে যখন নারী নীতির বিরোধিতা করে সেই শাপলা চত্বরে একটা বিশাল সমাবেশ করেছে, সেটা নিয়ে অনেক কাহিনী আছে। আবার যখন এখন এই মেতেও 25 মেতেও নারী সংস্কার কমিশন বাতিলের প্রতিবাদে হেফাজত নামছে। কিন্তু মানে আমি যদি বলি বিএনপি কি করছে, আসলে বিএনপি কোথায়, এর পক্ষে বিপক্ষে কি বলছে? আপনি বিএনপি কে খুঁজে দোষারোপ করছেন বিএনপি কে। কারণ আপনি বিএনপি জনগণের আস্থার দল বলে আপনারা বলছেন। হেফাজতের যতগুলো লোক মাঠে আসছে হেফাজতের বা নাইদের যতগুলো আছে, তাদের সবার ঘরে কিন্তু তিনজন মহিলা আছে, তার স্ত্রী আছে, অনেকের মা আছে, অনেকের কন্যা আছে। এই তিনজন তো অতি স্বাভাবিক থাকার কথা, আর না হলেও সমান সমান আছে। এমন একজন তো দেখি নাই যে স্ত্রী ছাড়া আছে। আর যাদের স্ত্রী ছাড়া আসছে দিচ্ছে অল্প বয়সীগুলা, তাদের মানে ঘরে মা আছে। কই, তারা তো মার, স্ত্রীর, কন্যার অধিকার নিয়ে কথা বললো না। কই, তাদেরকে তো রাজনীতিভাবে কন্ডেম করলেন না, তাদেরকে বললেন না তো আপনারা, কেন তাদের প্রতি ঘৃণা প্রকাশ করলেন না? এখন চাচ্ছেন বিএনপি কেন বললো না? ও বিএনপিতে লাগাই দিবেন আপনারা ঝগড়া, আইনে পিটাপিটি করাবেন, মাঝখান থেকে সুযোগ নিবেন আপনারা, কি বড় আমাদের বড় আর কি নিউজ সুযোগ করবেন। মেজর আক্তারুজ্জামান, আমরা তো কোনো পক্ষ না, এই যে নিউজ রাজনীতিবিদরা করার সুযোগ, আমাদের পক্ষে কথা বলবেন। আবার 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 নিউজ করার সুযোগ, রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়ানোর সুযোগ। এই দোষ খুঁজে খুঁজে আজকে পৃথিবীতে এনজিও সৃষ্টি হয়েছে। এনজিও কেন সৃষ্টি হয়েছে? যে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে কাজ করতে পারে না। আমরা দোষ সঠিকভাবে খুঁজবো বলে আপনারা মানে বলবেন না, মানে বা বিএনপি যদি বলি বলবে না, যদি এটি বেঠিক হয় মানে সেই প্রসঙ্গে বলবে না, বা যদি সঠিক হয় তার পক্ষে বলবে না। আমি যদি বেঠিক কোনো কাজ করি, তার জন্য আইন আদালত আছে। আমি তো আপনার কাছে রেসপন্সিবল না, আমি তো সাংবাদিক কাছে রেসপন্সিবল না। আমি যদি কারো কাছে ধান বিক্রি করি, কারো কাছে পাট বিক্রি করি, আমি যদি কারো কাছে যদি কলা বিক্রি করি, আমি যদি কারো কাছ থেকে কারো লজেন্স বিক্রি করি, কারো টিউব বিক্রি করি, টেলিভিশন বিক্রি করি, সেটা যদি সাবস্ট্যান্ডার্ড হয়, তাহলে ওই কিনে বেটা বলবে এবং সে আমার প্রতিবাদ করবে, সে আমাকে জানাবে, না হলে সে আদালতে যাবে। আমি তো সে আদালতটাকে বন্ধ করে রাখছি, সে আদালতের আইনের শাসনটাই করতে দিচ্ছি না। এখন আমি সাংবাদিক ট্রায়াল হচ্ছে, এখন শহরে সংবাদপত্রের ট্রায়াল হয়ে যাচ্ছে, এখন তো রাজনীতির ট্রায়াল হচ্ছে না। এখন উকিলরা প্রেস কনফারেন্স করে, এখন তো উকিলরা আর জজ সাহেবের সামনে গিয়া আর্গুমেন্ট করে না। এখন কার ফাঁসি হবে কার ফাঁসি হবে না, এটা উকিলরা এখন আপনাদের প্রেস ক্যামেরার সামনে বলে দেয়। এখন বিচার তো এখানে হয়ে যাচ্ছে, ক্যামেরার ট্রায়াল হয়ে যাচ্ছে, আপনার সাংবাদিকরা বিচার করে বলতেছেন। কিন্তু আপনি কে রে ভাই? যেহেতু আমাদের দুর্বলতা আছে, যেহেতু রাজনীতিবিদরা আজকে এই যে একটা কথা বলতে পারেন, আপনার পেশা কি, আপনি কি করেন, আপনি চলেন কেমনে, এই প্রশ্নের জবাব দিতে পারেন বলে তো আজকে আপনার কাছে মাথা নত করতে হয়। আর যারা জবাব দিতে পারে তাদের মাথা নত করতে হয় না, তাদের পিছনে পিছনে মিডিয়া চলে, তাদের পিছনে পিছনে মিডিয়া দৌড়ায়। তাদেরকে বলা হয় শামসুর রহমান কি আছে না, ওই যে আমাদের একজন প্রধান উপদেষ্টার ইয়া, ওই যে কি প্রেস সচিব, জাতিকে এখন সংবাদপত্রে কিভাবে চলবে, কেমনে চলবে, ভাষা শেখাচ্ছেন, জ্ঞান শেখাচ্ছেন, শফিকুল আলম। মাত্রা শেখাচ্ছেন। হ্যাঁ, শফিকুল আলম সাহেব শেখাচ্ছেন, আপনার তার কাছে শিখতেছেন। আপনার এখন এতদিন পরে উনি এখন সংবাদপত্রে নতুন মানদণ্ড তৈরি করতেছেন, নতুন শেখাচ্ছেন, বুঝতে পারছেন না? জি, যখন যারা ক্ষমতায় থাকেন তারাই হয়তো শেখান সাংবাদিকতা জিনিসটা, এটা হয়তো দুর্ভাগ্যের জায়গা। এই যে বুঝছেন, আজকে আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন। কাজেই জি, যারা মেজর আখতারুজ্জামান, শেষের দিকে একটু চলে আসি, অনেকক্ষণ কথা বলছি, একটু আওয়ামী লীগের বিষয়েও আসি। আমি এনসিপি, জামাত আর বিএনপি নিয়ে তো বলেই যাচ্ছি, কথা আপনার কাছে শুনেই যাচ্ছি, একটু শুনতে চাই। আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবচেয়ে চৌকস সুপার স্মার্টেস্ট প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার বক্তব্যে। তাহলে এত স্মার্টেস্ট মানুষটার পতন হয়ে গেল কি করে? এখনো বলছি, কারণ প্রতিটা মানুষের তো পতন হবে, প্রতিটা মানুষের তো পতন হবে, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কজে পতন হবে। কিন্তু এরকম পতন হয়ে গেল কেন? একদম আলেকজান্ডারও তো পতন হয়েছে, এমন তো কোনো লোক নেই পতন হয় না। এমন কিভাবে পতন হয়েছে? উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শেড করাতে পারতো। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই। উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন, ক্ষমতাশালী হিসেবে দেশ ত্যাগ করেছেন। উনি যদি দেশের অমঙ্গল চাইতেন, দেশের মানুষের উপরে যদি গুলি অর্ডার দিতেন, তাহলে কে গুলি করতো না?
উনি যদি রক্তগঙ্গ বয়ে দিতেন, কেন চীনের এই শি জিনপিং 10,000 ছাত্র মারে নাই, মানে এখনো ক্ষমতায় আছে না? কেন পুতিন মারতেছে না, এখনো ক্ষমতায় আছে না? কেন নেতানিয়াহু মারতেছে না হামাসকে, ক্ষমতায় আছে না, ক্ষমতা চলে গেছে? কেন এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না? এখনো কি মারা কমতি আছে? উনি চলে গেছেন, ক্ষমতা চলে গেছেন। শেখ হাসিনা মারেন নাই, না মেরে উনি যুদ্ধে ক্ষান্ত দিয়ে চলে গেছেন, যা তোরা চালা, আমি তিনি নিজে কোনোভাবে ক্ষান্ত চালাইছি। দিয়ে চলে গেলেন না তাকে বাধ্য করা হলো চলে যেতে? তাকে বাধ্য করলে তাহলে হেলিকপ্টার যায় কেমনে? তাকে বাধ্য করলে হেলিকপ্টার কেমনে যায়? সেনা প্রধান, নৌ প্রধান, বিমান প্রধান সালাম দেয় কেমনে? এই বিমান বাহিনী হেলিকপ্টার উঠে কেমনে? সে হেলিকপ্টার দিয়ে উনি সীমান্ত করে কেমনে? তাকে তো সময় সালাম দিয়ে পাঠাইছেন। ওই হেলিকপ্টারে তো জাতীয় পতাকা লটকানো ছিল, তো ওইটা খুলেন নাই কেন? এগুলো বললে তো বলুন আপনারা আমরা স্বৈরাচারের পক্ষে। আমরা স্বৈরাচারের পক্ষে না, আমরা শেখ হাসিনার পক্ষে না। শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে কথা বলেছি, শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি, শেখ হাসিনা 1-to-1 কথা বলেছি। কাজে আমরা ওই শেখ হাসিনা জিজ্ঞাসা করে দেখেন আমরা কি বলেছি। বহুত আছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা বহুত চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে তো নত করতে পারে নাই। না, কিন্তু 24-এ আপনি মার নির্বাচন খেয়েছি। করেছেন আপনার দলের মানে আপনার সাবেক দল যদি বলি বিএনপির, তার না বিরুদ্ধে কি? শোনেন, আমি তো দলের সিদ্ধান্ত অমান্য করে আমি সংসদে গিয়েছি। হুম। তাহলে আমার দলেরকে আমি বহিষ্কার হয়েছি 5বার 6বার। আমি তো দলকে বারবার বলছি দল ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্ত আমি মানি না। আমি বলেছি এটা, আমি আমার সিদ্ধান্ত মানি না, বলছি ভুল সিদ্ধান্ত মানি না। জি, আপনি ওই যে বারবার বহিষ্কৃত হয়েছেন, সবশেষ কেন বহিষ্কৃত হয়েছেন, যেটা একটা পার্মানেন্ট বহিষ্কার হয়ে গেল? পার্মানেন্ট বহিষ্কার তো কখন যায় না, শেষ বসে একটাই কথা বলছি, যে আপনি যে আন্দোলন করতেছেন না, আন্দোলন না করলে কালকে আপনাদেরকে মানুষ জুতা পেটা করবে। তো হয়েছে না জুতা পেটা? এখন খাইছেন না জুতা পেটা? এই আন্দোলন নেতৃত্বে যদি বিএনপি থাকতো, তা আজকে পোলাপান এই দেখাতে পারতো এটা। আপনি যদি বিএনপি গুলিটা খাইতো না ভাইগিয়া, ওই অক্টোবরের 30 অক্টোবর যদি না ভাগতো, গুলি খায় মরতো, তাহলে 10টা 5টা 50টায় মরতো, তো কি হতো? শেখ হাসিনা থাকতো ক্ষমতায়? এই কথাটাই বলেছিলাম। এই কথাটা নেতাদেরকে বুঝাইছে যে আপনাদেরকে জুতা মারবে বলে, আমি বলে আমি ওনাদের জুতা মারবো। বাস নেতারা বুঝছে যে তারা জুতা মারতে কথা বলছি, তাতে আমার কি হয়েছে? আমি তো দলের পদের জন্য লড়াই তো না, দলের পদে যাচ্ছিও না, আমি তো নির্বাচন করার জন্য বলতেছি জি, না, এই কারণেই আপনার নির্বাচন যাবো বহিষ্কার। না। এখন যদি বিএনপিতে আপনার কি ফেরার ইচ্ছা আছে বা বিএনপিতে ফিরতে পারেন এরকম কোনো সম্ভাবনা আছে? আমি তো আগেই বলেছি, দেশের মধ্যে খালেদা দেশে ফিরে আসে না, উনি বাড়িতে আসছেন। আচ্ছা, আমি তো বিএনপিতে আছি, আজীবন বিএনপি থাকবো, এটা বলেছি। আজকে বলে নেই, আরো আগেও বলেছি, আমি বিএনপিতে আছি, এখনো আছি, আজীবন থাকবো। জি। আচ্ছা, বিএনপিতে চলে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, হ্যাঁ, মানে আপনি আমার বিএনপিতে ঘর দরজা বন্ধ করে। হ্যাঁ, বিএনপিতে থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই। আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে স্মার্টেস্ট 24তম প্রধানমন্ত্রী। হ্যাঁ আহ, বলছি, জি। চৌকস স্মার্টেস্ট না হলে 15 বছর থাকলো কি করে? আর তো কেউ থাকতে পারে নাই। উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো, তাহলে 15টা বছর কেমনে থাকলো? উনি যদি স্মার্টেস্ট না হইতো, তাহলে উনি এখনো কেমনে বেঁচে আছেন? উনি যদি চৌকস এবং স্মার্টেস্ট না হইতো, তাহলে এখনো তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কেমনে ভোগ করতেছেন? কাজে এগুলো তো, উনি স্মার্টেস্ট বলি তো, উনি তো ওনার তো লোমটা আপনার সরি মানে ওনার ক্ষতি করতে পারেন নাই, উনি বেরিয়ে গেছে। এখন তো মামলা মোকদ্দমা হবেই, কত মামলা এই রাজনীতিবিদদের মামলা খাই। শোনেন, 75 সনে আওয়ামী লীগের এমন কোন নেতা ছিল না জেলে যায় নাই। আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলে বাইরে ছিল না, সব জেলে গেছেন। এরকম 2 4 5 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে। রাজনীতিবিদ খাটা দেশের মধ্যে খালেদা জিয়াও 7.5 বছর জেল কাটছে, এক নাগারে কাটছে, জেলে পড়ে রয়েছে। আপনারা একদিন জেলে খাটলে পাওয়া যাবে না, খুঁজে কানতে কানতে চলে যাবে। আমরা দেখছি না যে কি অবস্থা হয়। তো কাজেই রাজনীতিবিদরা এই সমস্ত 2 3 বছর 5 বছর জেলে গেছে না, ওই ফাঁসি দিয়া ফাললেও পরেও কোনো আসে যায় না। রাজনীতিবিদরা ওই ফাঁসির থেকে তার ছেলে দাঁড়ায় যাবে গা, তার মেয়ে দাঁড়ায় যাবে গা, দেখবেন তার গোষ্ঠীতে দাঁড়ায় যাবে গা, আবার তার পূজা করা শুরু করবেন। এই জনগণ আপনার তারপর পূজা করা শুরু করবেন। এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন না, আপনারা আবার পূজা করবেন। এটা অতীত দেখছি আমরা। 20 বছর পরে দেখছি রামকে আইন না খরম দিয়া ভারত শাসন করছে, রামের খরম দিয়া ভারত শাসন হয়েছে 20 বছর। পাবলিক ছিল বলেন?
ঠিক আছে, এগুলো তো রাজনীতিবিদরা আপনি মনে উত্থান করেন পতন আপনি হবে। মনে করেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন? আমার তো মনে হয় শেখ হাসিনা আসতে ফিরার সকল ব্যবস্থা আমরা করতেছি, সকল ব্যবস্থায় তো রাজনীতি করছি, কারণ এখন পর্যন্ত আমরা সিস্টেম ডেভেলপ করতে পারি নাই, এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তরের পথ বাই করতে পারি নাই, এখন পর্যন্ত কদিনই সরকার ক্ষমতা থাকবে বাই করতে পারি নাই, এই সরকারের পরবর্তীতে কে ক্ষমতায় আসবে এই বিষয়গুলো সুরাহা করতে পারি নাই। তাহলে এইগুলোর জবাবটা তো কেউ না কেউ দিতে হবে, তখন কি করবেন? তখন তো কেউ না কেউ আসবে। এই যে আমার এক জেনারেল সাহেব বলেছে সেভেন সিস্টার দখল করে ফেলানোর জন্য। তা এখন তো সেভেন সিস্টার তো এই তো সরকারের কমিশনের সেভেন সিস্টার দখল করে ফেলতে বলছে। তো সেভেন দখল করে ফেলান। তো সেভেন সিস্টার দখল করে ফেললে ফলে কি হবে? আপনার পিছনে কি আছে? আপনি বাড়ির সামনে দিয়ে বাড়িয়ে গেলেন গা, পিছনের দরজাতে আরেকজন ঢুকবে, যে তখন কি করবেন? তখন আপনি চিন্তা করছেন আপনি সেভেন সিস্টার দখল করে ফেলবেন, ভেরি গুড, কি মজার খবর। হ্যাঁ, বাংলাদেশের জনগণ সব চলে যাবে চিটাগাং, কি বলে, ভারতে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম দখল করতে। তো বাংলাদেশটা কার কাছে থাকবে? ওইটা কার কাছে দিয়ে যাবেন? দাদাদের কাছে, পশ্চিমবঙ্গ দাদাদের কাছে, মমতা ব্যানার্জির কাছে? আপা আপাতত আপনি এখন থাকেন, আমরা ওই দিয়ে গেলাম। একবার চিন্তা করছেন আমার জেনারেল সাহেবরা কি বলে, কোথা কথা বলে? জি। আবার আপনি সেই জেনারেলের কথাটাকে আবার বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা সরকারি ভাষ্য না। আর সরকারি বেটা যে কথা বলে এটা সরকারি ভাষ্য, সরকারের লোক যেই কথা বলে এটি সরকারি ভাষ্য। জেনারেল ফজলুর রহমান সরকারের লোক, এখন সরকারের বেতন পায়, সরকারের গাড়ি চালায়, সে যেই কথাটা বলে এটাই সরকারের কথা। আর না হলে তো পররাষ্ট্রমন্ত্রী কত সরকারি কথা না, একজন বলবে যে আপনি ব্যক্তিগত কথা বলছেন। তো এই তো দেশ চলতেছে, জি। এই দেশে কে জবাব দিবে, কাকে জি, কে এই জবাব দিবে, নিরাপত্তা প্রসঙ্গ এবং পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র বা সেই প্রসঙ্গটা যখন বলছেন সেখানে একটু করিডোর প্রসঙ্গটা আনি, কারণ এটা একটা নিরাপত্তার বিষয়, অনেক কথা হচ্ছে। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তাও বটে, আপনার কাছ থেকে নিশ্চয়ই ভালো বুঝতে পারবো। তবে প্রশ্নটা একটু এভাবে করি, আমরা আওয়ামী লীগের প্রসঙ্গে কথা বলছিলাম, শেখ হাসিনার কথা বলছিলাম। আপনিও বলেছেন অতীতে যে স্মার্টেস্ট, কারণ আমেরিকা, ভারত সবার সাথে বা রাশিয়া সবার সাথে একটা ব্যালেন্স বা সুসম্পর্ক শেখ হাসিনা রাখতে পেরেছেন এটি। কিন্তু শেখ হাসিনা বারবার শেষের দিকে এসে বলেছেন যে আমেরিকা চায় না তিনি ক্ষমতায় থাকুক। ক্ষমতার পতন হবার পরেও তিনি বলেছেন আমেরিকা চায়নি বলে বা আমেরিকার কারণে তার পতন হয়েছে, এই অভিযোগটা তিনি করেছেন। এখন মানবিক করিডোর হচ্ছে বা বর্তমান অন্তর্বর্তী করিডোর দেওয়ার সিদ্ধান্ত জানাচ্ছে, তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে যে তার সেই আগের বক্তব্য, যে তিনি বলছেন তার প্রধানমন্ত্রীতে সমস্যা হবে না যদি তিনি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিয়ে, এটা তার বক্তব্য, কোট করে দিলাম। কোনো এক সাদা চামড়ার প্রস্তাব, এখনো সেই বক্তব্য আওয়ামী লীগ প্রচার করছে, কোনো এক সাদা চামড়ার প্রস্তাব। সাদা চামড়ার প্রস্তাবে শেখ হাসিনা মানেননি বলে তিনি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করতে চান বলে তিনি এই করিডোর দেওয়ার প্রস্তাবে রাজি হচ্ছেন, এমন বক্তব্য আওয়ামী লীগের শেখ হাসিনার একটা একটা বক্তব্য তার পেজে শুনলাম আমি। এটার কি কোনো ভিত্তি আছে বলে আপনি মনে করেন? এটার সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তার অভিজ্ঞতার কি 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 মূল্য আছে? সেনাবাহিনী কি বুঝে যুদ্ধ হবে কি হবে না? সেনাবাহিনীকে যুদ্ধ করতে বলে যুদ্ধ করার ক্ষমতা আছে, যুদ্ধ হবে কি হবে না এটা সেনাবাহিনী কি বুঝে? সেনাবাহিনীকে কে যুদ্ধ লাগানোর বা না না লাগানোর কি আছে? এটা রাজনীতির বিষয়, এটা রাজনীতিবিদরা চিন্তা করে দেখবে করিডোর দিলে হবে ভালো, না দিলে ভালো হবে। এখন সে রাজনীতি চিন্তা করে দেখবে। এখন যে প্রেক্ষাপটে যে করিডোর দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি সরকারের একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কারণ আরাকান আর্মির দখলে এখন রাখাইন, তা আরাকান আর্মিকে যদি আমরা করিডোর দেই তাহলে সেটা দিচ্ছি আরাকান আর্মিকে, মায়ানমারকে না, এটাকে ভারতকে দিচ্ছি না। কারণ আরাকান আর্মি যদি এখানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমাদের জন্য অনেক লাভ, অনেক বেনিফিটেড। আর আপনি জানেন যে 135টি উপজাতিকে স্বীকার না করেই তো কোফি আনান সাহেব এই রোহিঙ্গাদের কপালটা পুরাইছে। কারণ কোফি আনান সাহেব যে 135টি উপজাতি মায়ানমারে বাস করে স্বীকৃতি উনি দিয়ে আসছেন। কোফি আনান সাহেব 2017 সনে দিয়েছিলেন সেই রেঙ্গুন কনফারেন্সে, রেঙ্গুন মিটিংয়ে। তারপরের দিন থেকে শুরু হয়েছে রোহিঙ্গা নিধন। কারণ রোহিঙ্গাদেরকে জাতিসংঘ উপজাতির স্বীকৃতি দেয় নাই, তাদেরকে বাঙালি বলে তারা এখনো গণ্য করে। আরাকানিরা বাঙালি, চট্টগ্রামিয়ান। অনেকে বলে চট্টগ্রামবাসীরা আরাকানি, অনেকে বলে আরাকানিরা চট্টগ্রামবাসী, এবং এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে।
এখন আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা দখল করতে পেরেছে এবং তারা সবাই বুদ্ধ, আরাকান আর্মিতে কোনো মুসলমানও নাই, কোনো হিন্দুও নাই, তারা সবাই বুদ্ধ। এখন যদি এখানে একটা বৌদ্ধ রাষ্ট্র তৈরি হয়, আপনি জানেন যে মায়ানমার একটা সামরিক জান্তার সরকার, এখানে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়, তাহলে বাণিজ্যিকভাবেও তো আমাদের লাভ হবে যদি আমরা আমাদের করিডোর ব্যবহার করতে দেই। আমরা ভারতীয় করিডোর দিয়েছি, তাহলে ওই আরাকান কিন্তু অসুবিধা কোথায়? জি, কারণ আপনি আরাকান বলছেন আমাদের এটি একটা ভালো সিদ্ধান্ত বর্তমান সরকারের, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে গাজায় পরিণত হওয়ার একটা শঙ্কার কথা বলছেন, এবং তিনি বলছেন আমরা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধ চাই না। তার অবস্থানকে আপনি তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? উনি যে কথাটা বলছে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। উনি বলতেছেন আপনি কারোর সঙ্গে আলোচনা না করে, অর্থাৎ গাজা কারোর সঙ্গে আলোচনা না করেই আক্রমণ করেছিল ইসরায়েলকে। কারোর সঙ্গে আলোচনা না করে, যদি আলোচনা করতো তাহলে সে আক্রমণটা হইতো না। কাজে এখানেও যদি কারোর সঙ্গে আলোচনা না করে একমুখী কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে কালকে তো গাজার মতো হইতে পারে। তখন আমরা কি করব? কারণ আজকে ফিলিস্তিনের সরকার তো একটি কথা বলে নাই গাজার উপর আক্রমণ হলো। ফিলিস্তিনের যে সরকার ছিল সেই সরকার তো নীরব ছিল প্রথম দিকে। কেন নীরব ছিল? বিকজ গাজা যা করা হয়েছিল সেই কাজটা করেছিল গাজার সরকার। কারণ গাজা সরকার নিজে ফিলিস্তিনি সরকারকে মানে নাই, নির্বাচনে ফলাফল মানে নাই, তারা দুইটা সরকার গঠন করেছিল। তো এখানেও যদি একইভাবে কারোর সঙ্গে আলোচনা না করে, রাজনীতির সঙ্গে আলোচনা না করে সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে কালকে যদি এখানে কোনো কিছু হয় তার দায় দায়িত্ব কে নেবে? উনি তো পরিষ্কার করে বলতে চাচ্ছেন যে এই সরকার তো স্থায়ী সরকার না। জি, তার মানে আপনি বলছেন কিন্তু আলোচনা না করাটার সমস্যাটা তো হবে দীর্ঘমেয়াদী। এখানে সমস্যাটা হবে দীর্ঘমেয়াদী। আপনি করিডোর দিলে দীর্ঘমেয়াদী হবে, না দিলেও দীর্ঘমেয়াদী হবে। কাজে এখানে সিদ্ধান্তটা সবাইকে নিয়ে আলোচনা করে দিতে, সমস্যাটা কোথায় ছিল এই কথাটাই জোরের সঙ্গে বলছে, যেটাকে আমি শতভাগ সমর্থন করি। এবং এই জন্য আমি বলছি যে করিডোর দেওয়াটা আমাদের সবার জন্য হবে ওয়াইজ ডিসিশন। সবাই আলোচনা করে যদি আমরা আরাকান আর্মিকে সেই করিডোর দেই, তাহলে করিডোরের দেওয়ার বিনিময়ে আমরা রোহিঙ্গাদেরকে উপজাতির স্বীকৃতি আদায় করে তাদেরকে আমরা মায়ানমারে, তাদেরকে আমরা রাখাইনে ফেরত পাঠাতে পারবো। কিন্তু হয়তো মায়ানমারে ফেরত পাঠাতে পারবো না। শর্তগুলো কেন প্রকাশ করা হচ্ছে না এটা বুঝতে পারছেন? শর্তগুলো কি? আমি তো শর্ত তো নাই তাই প্রকাশ করতেছে না। না, শর্ত থাকলে প্রকাশ করতো, মানে শর্ত পররাষ্ট্র থাকলে উপদেষ্টা প্রকাশ করতো। বলেছেন শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে দিবে, সেটা শর্ত কি দিবে তারা সে কথা বললে না হবে। শর্ত এখন তো তার মনের কথা তো এখন বলবেন কি করে? তাহলে শর্ত তো সে দেয় নাই। আর তারা লুকোচুরি খেলতেছে বিভিন্ন ভয়ে। কারণ এই যে পাছের লোককে কিছু বলে এই চিন্তা যারা করে তারা জীবনে কোনো কাজ করতে পারে না। কে কি ভাবলো, কে কি বললো, এই চিন্তা নিয়ে যারা কাজ করে তারা কোনোদিন কোনো ভালো কাজ করতে পারে না। প্রতিটি মানুষের এই কাজ হয় সঠিক হবে, না হলে ভুল হবে। এর আপনি মাঝামাঝি কিছু বলছেন হয় এই না। সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্ত, করিডোর দেওয়ার সিদ্ধান্ত, যদি এটা নিয়ে অনেক বিতর্ক সঠিক আছে, এখন অনেক সিদ্ধান্ত, আলোচনাও আছে। সময় সিদ্ধান্ত, না সঠিক সিদ্ধান্ত, সময় সিদ্ধান্ত এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত, এইটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি এবং আরাকানকে যদি আমরা কনভিন্স করতে পারি, তাহলে অতি সহজে আমরা রোহিঙ্গাদেরকে রাখাইনে ফেরত পাঠাতে পারবো। এই এবং আরাকানকে রাখাইনকে কনভিন্স করতে ফেরত যদি পাঠানোর পারি, অনেকগুলো শর্তে, যদি আছে। রাখাইনকে ফেরত পাঠানোর শর্তে আমি মনে করি এটা ওয়াইজ ডিসিশন নেওয়া হয়েছে। এটি আসলে এটি নিয়ে অনেক বিতর্ক আছে, সেই দিকে আজকে আলোচনাটা যেতে চাই না। আপনার অবস্থানটা জনগণের কাছে পরিষ্কার হলো যে এই সিদ্ধান্তটাকে একটা সঠিক সময় উপযোগী সিদ্ধান্ত বলে এটা আপনি আমার মনে করছেন। পরিষ্কার। একদম আমি শেষ এই নিয়ে প্রশ্ন, তো একদম ambiguity শেষ নেই। প্রশ্ন জনাব আখতারুজ্জামান, একদম শেষ। আপনার কি মনে হয় নির্বাচন কবে হবে? কবে হবে মানে কি? তারিখ, কোন সময়? সরকারের অধীন? এইটা পরিষ্কার বলতে পারি, নির্বাচন কবে হবে আমি জানি না। তবে ডক্টর ইউনূসের সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। কারণ ডক্টর ইউনূস এত বোকা না, উনি একটা নির্বাচন দিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সির জন্ম দিবেন। কারণ যে কোনো নির্বাচনেই একটি দল জয়লাভ করবে, আরেকটি দল পরাজিত হবে। যারা পরাজিত হবে তারা প্রথম যে কাজটি করবে সেটা সরকারকে অকথ্য ভাষায় গালাগালি করবে এবং সরকারকে আদালত নির্বাচন করে একটি দলকে জিতিয়ে দিয়েছে বলে অভিযোগ আনবে। কাজে ডক্টর ইউনূস এই কাজটা জীবনেও করবে না। কার অধীনে নির্বাচন হবে বা নির্বাচনকালীন সরকার কে হবে? আরেকটি নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। সেই সরকার আসতে পারে এবং সেটা কবে আসবে, কত তাড়াতাড়ি আসবে, সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষের ভাগ্যের উপরে। জি,
অনেক ধন্যবাদ। এটাও অবশ্য সামনে দেখার বিষয় যে কবে আসে সেই সরকার, আদৌ আসে কিনা, কেমন হয় সেই সরকার, অনেক প্রশ্ন আছে এর প্রেক্ষিতে। আরও অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। অবশ্যই, কিন্তু এছাড়া কোনো বিকল্প নাই আপা, এছাড়া কোনো বিকল্প নাই। কারণ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য না, উনি নির্বাচন দেওয়ার জন্য আসেনও নাই, এবং উনি নির্বাচন দিবেনও না। না দেওয়াটা কোনো অন্যায় হবে না, কারণ উনি নির্বাচন দেওয়ার কোনো ম্যান্ডেট বা কমিটমেন্ট ওনার ছিল না, এখনো নাই, আগামীতে থাকবে না। এবং উনি নির্বাচন না দিলে উনি কোনো অপরাধ করবেন না, উনি এবং সঠিক কাজটি করবেন। উনি যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা 1 বছর 2 বছর 5 বছর লাগুক, সেভাবে চালিয়ে দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে তারপরে উনি যে সিদ্ধান্ত নেবেন, আমি তার সঙ্গে আছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আখতারুজ্জামান, অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি আজকের